নমস্কার। অনেকেই বলছেন আমি ঠাট্টা ইয়ার্কিটা একটু বেশি করছি, কিন্তু বিশ্বাস করুন আমি না। অনেক রাজনৈতিক এবং অন্যান্য ব্যক্তিত্ব এসে উপস্থিত হয়েছেন বাজারে, কৃতিত্বটা সম্পূর্ণ রকম তাদের। এরা যে কোনো সিরিয়াস এবং মর্মান্তিক ঘটনাকে সম্পূর্ণ নিজের প্রতিভা বলে একটা চূড়ান্ত ঠাট্টা বা ইয়ার্কিতে পরিণত করতে সক্ষম। তাই করছেন, আমি শুধু সেটার বর্ণনা করছি আর লোকে ভাবছেন ঠাট্টা ইয়ার্কিটা আমি করছি। ভাবুন তাহলে আসলে কি ঘটে চলেছে। একদম সাম্প্রতিকতম ঘটনাটাই ধরুন। 26,000 শিক্ষকের চাকরি গেছে, সুপ্রিম কোর্টের রায় আপনারা জানেন। রাজ্য সরকার বা এসএসসির দুর্নীতি এখানে মোটামুটিভাবে প্রমাণিত। শিক্ষকরা ধর্ণা দিচ্ছেন, প্রত্যেকটাই খুব সিরিয়াস বিষয়। তার যে সাম্প্রতিকতম এপিসোড সেটা হলো যে শারীর শিক্ষার একদল শিক্ষক তাদের প্রাক্তন উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তাদের জুনিয়রদের কাছে গিয়ে একটা বিক্ষোভ দেখান। তো প্রথমে আমি এটাতে খুব একটা গুরুত্ব দিইনি, কারণ উকিলদের তো এ ব্যাপারে খুব একটা সুনাম নেই। তাদের মক্কেলরা নানা কারণে তাদের উপর প্রায় অসন্তুষ্ট হন, তো এটা উকিল এবং তার মক্কেলের মধ্যে সমস্যা। কিন্তু আমাদের সংবাদ মাধ্যমকে তো জানেনই, তারা হচ্ছে একটু শকুনের মতো, যে কোনো জায়গায় রাজনৈতিক কেচ্ছার একটু সন্ধান পেলেই ঝাঁপিয়ে পড়ে। এখানেও পড়লো, সে নিয়ে হইচই টিভি ইউটিউবে সবাই দেখলেন, আমিও দেখলাম। তার সঙ্গে একই জিনিস শোনা গেল, যে সোশ্যাল মিডিয়ায় শোনা গেল যে ওখানে পুলিশের কোনো টিকি পাওয়া যাচ্ছে না। তা আমি প্রথমে বুঝতে পারিনি যে উকিলের সঙ্গে মক্কেলের ঝামেলা হচ্ছে, সেখানে পুলিশ কি করবে। তারপর সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে ওটা আসলে শাসক দল প্রযোজিত একটা বিক্ষোভ, ফলে পুলিশের ওখানে দরকার এবং পুলিশ নিষ্ক্রিয়। এবার শাসক দল প্রযোজিত কিনা আমি জানি না, হতেই পারে, সেক্ষেত্রে পুলিশেরও দরকার। ফলে সবাই দেখলেন ওটা, আমিও দেখলাম। দেখলাম যে জোরে বিক্ষোভ হচ্ছে। কেউ চটি ছুঁড়ছেন, কেউ জুতো ছুঁড়ছেন, কেউ বলছেন 27 লাখ টাকা দিয়েছি, কেউ বলছেন 7 লাখ টাকা দিয়েছি। কোথায় গেল সেসব, এখন উল্টো দিকে কেন? কেউ বলছেন চটি পায় কেন, হাতে তোল ইত্যাদি হইচই। তারপর কিছুক্ষণ বাদে স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসে উপস্থিত হলেন, এলো পুলিশ, বিক্ষোভকারীরা পিছু উঠলেন ইত্যাদি। তা আমি ভাবলাম যে মধুরেণ সমাপয়েত, এখানেই গল্পটা শেষ হলো, কিন্তু আসলে তা না। টিভি ক্যামেরা যেহেতু আছে, এরপর উপস্থিত হলেন কিছু জুনিয়র। সম্ভবত তারা জুনিয়র, মুখ দেখে তো আর চেনা যায় না। সোশ্যাল মিডিয়াতে ওই ব্যাপারগুলো দেখা গেল। তারা পেশি ফুলিয়ে বলতে লাগলেন যে আমাদের ঘাড় ধাক্কা খেয়ে বিক্ষোভকারীরা পিছু উঠেছে। তো এইটা শুনে আমি আবারও হতবাক। ঘাড় ধাক্কা দিয়ে পিছু হটানোর ক্ষমতায় যদি থাকে, তাহলে পুলিশ নেই বলে এতক্ষণ চেঁচামেচি বা হচ্ছিল কেন? আর পুলিশ আসতেই বা বিক্ষোভকারীরা পিছু উঠলো কেন? তা আমরা এরকম জিনিস লোকজন আমাদের পাড়ায় দেখেছি, যে যারা আসল গোলমালের সময় খাটের নিচে লুকোয়, তাতে কোনো দোষ নেই, সবাই তো আর বীর নয়। কিন্তু তারপর যে গোলমাল মিটে যায়, পাড়ার বাচ্চা কাচ্চা ছেলেপুলেদের কাছে তারা এসে বলে, তারপর বুঝলি তো আমাদের না চারদিক থেকে ঘিরে ফেলেছিল দস্যুরা, নিকষ অন্ধকার, কেউ কোথাও নেই, পুলিশ নেই, তারপর আমি কি করলাম, তারপর এমন পেশি ফোলালাম, আমার মাসল দেখে সবাই দের দৌড়। তাই এইসব নিয়ে লোকজন হাসাহাসি করে পাড়ার মোড়ে, এবং এটা ওখানেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এখানে দেখলাম তারই একটা বড় সংস্করণ হচ্ছে টিভি এবং ইউটিউবে। দেখে আমি হতবাক। যাই হোক, সেটা ঘটে গেছে, ভাবলাম এখানে অন্তত শেষ, কিন্তু তাও না। এরপর ওখানে এলেন আরেকজন জুনিয়র, নাকি তিনি এখন সিনিয়র উকিল, আমি জানি না, ফিরদৌস শামীম। তাকে আমি চিনিও না, নামে চিনি কিন্তু কখনো দেখিনি। সবাই বলল যে ওই মুস্কো চেহারার লোকটি ফিরদৌস শামীম। যদি ভুল হয় তাহলে আমি মার্জনা প্রার্থী, কিন্তু যা পড়েছি তাই বলছি। পড়েছি এবং দেখেছি, নামটা পড়েছি এবং ঘটনাটা দেখেছি। তো সেখানে এসে তিনি চিৎকার করে বলতে লাগলেন, মমতা কই, মমতা কই ডাক। তো এইটা দেখে আমি দ্বিতীয়বার হাঁ হলাম। কেন না, কে শামীম? তিনি টিভি ক্যামেরার সামনে বা ইউটিউবের ক্যামেরার সামনে, কোর্টের সামনে দাঁড়িয়ে বলছেন মুখ্যমন্ত্রী আয়, তুই তো কারি করে, তিনি কেন সেখানে উপস্থিত হবেন? তাই এটাও আমরা একটা সময় করতাম, সেটা ঠাট্টা ইয়ার্কি করেই, যে কোথায় বীরাপ্পন এলে কিন্তু আমি মজা দেখিয়ে দেবো, কোথায় জর্জ বুশ আয় আমার পাড়ায় আয়, দেখি কি করতে পারিস, লাদেন তুই কোথায় আছিস, একবার এসে দেখা আমাদের চায়ের দোকানে, তারপর কি হাল হয় দেখবি। তাই সোশ্যাল মিডিয়াতেও এখন আমাকে কথা পছন্দ না হলে কেউ কেউ বলেন যে এই কাছে আয় দেখে নেব। তা তাদের কি মুরদ সবাই জানে, আমরাও জানি, এবং এগুলোকে ঠাট্টা ইয়ার্কির বস্তু হিসেবেই দেখা হয়। কিন্তু একজন মান্যগণ্য উকিল যে টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এগুলো বলতে পারেন, সেটা না দেখলে বিশ্বাস হতো না। এবং আবারও এখানেও শেষ নয়, এরপর এলো তৃতীয় পরিচ্ছেদ।
সেটা কি না, উনি আরও আবার চিৎকার করে বললেন, একজন জুনিয়র উকিল, যে আমরা যখন ক্ষমতায় আসব তখন এই মুখ্যমন্ত্রীকে দূর দূর করে তাড়িয়ে দেবো। বহু বহু কোটেশন না, মোটামুটি এরকমই বললেন। তো সেটা দেখে আমি তৃতীয়বারের মতো হাঁ হলাম, আমার বিস্ময় কিছুতেই শেষ হয় না। তো এইগুলোকে বস্তুত বলে দিবা স্বপ্ন, দোষের কিছু নয়, আমিও দেখে থাকি। ঘুম যখন আসে না তখন আমি ভাবি আমার যখন অনেক টাকা হবে তখন বোম্বেতে আমি এমন একটা বাড়ি বানাবো যা অ্যান্টিলিয়ার থেকে উঁচু, দুবাইতে এমন একটা বাড়ি বানাবো যেটা বুর্জ খলিফার থেকেও বড় এবং উঁচু। আমার যদি অনেক প্রতিপত্তি হয় তাহলে আমি কলকাতায় গঙ্গার ধারে তাজমহলের ডবল সাইজের একটা বিল্ডিং বানিয়ে ফেলবো যাতে আমার নাম চিরস্থায়ী হবে। আমি যদি ক্ষমতায় আসি তাহলে এমন ব্যবস্থা করব যারা পায়ের উপর পা তুলে খাচ্ছে, তারা জমিদারের বাচ্চাই হোক বা শিল্পপতির মোটা বা রোগা বাচ্চাই হোক, তাদের কাছে আর কিছু থাকবে না, সব রাষ্ট্রায়ত্ত করে নেব। তো এইগুলো আমি বাইরে গিয়ে বলি না, এমনকি ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদেরও বলি না, এইগুলোতে আমার ঘুম ভালো হয়। তো এইরকম দিবাস্বপ্ন কেউ দেখলে তাতে দোষ নেই, কিন্তু একজন মান্যগণ্য উকিল টিভিতে যেগুলো বলবেন সেটা আমি ভাবতে পারিনি, ফলে আমি তৃতীয়বারের জন্য হাঁ হলাম। এটা গেল প্রথম দিনের গল্প। আমার হাঁ হওয়া 3 বারে মাত্র শেষ হলো, কিন্তু পরের দিন আবার এপিসোডটা শুরু হলো। তাতে আমার বিস্ময় আরও বাড়তে লাগলো উত্তর কীরকম না, তারপর একটা সাংবাদিক সম্মেলন করলেন কুণাল ঘোষ ওই সমস্ত শিক্ষকদের নিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তা প্রথমে এই যে তাদের হুমকি দেওয়া হয়েছে তাদের মুখ্যমন্ত্রীকে, তার বিরুদ্ধে কিছু কথা বললেন। তিনি বললেন তারা ইচ্ছে করলেই এদেরকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু তারা অহিংসায় বিশ্বাসী, তাই কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত গান। এইটা শুনে আমি চতুর্থবার হাঁ হলাম। কারণ কি? কারণ কুণাল ঘোষের গান আমি দুবার শুনেছি। একবার শুনেছি, দুবারই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে সেটা নিয়ে। প্রথমবার শুনেছি, গানটা ভালো শুনতে পাইনি, ফলে শুনেছি বলাটা ঠিক না, কারণ সঙ্গে পুলিশরা তবলা বাজাচ্ছিল প্রিজন ভ্যানে। তারা ভালো তবলা বাজায়, এই এই অপবাদ তাদের কেউ দেবে না, ফলে ওনার গলাটা চাপা পড়ে গিয়েছিল, গানের মান আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু সেটা নিয়ে যে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়বার ওর গান শুনি আমি টিভিতে, সঙ্গে গিটার বাজিয়েছিল শতরূপ ঘোষ, সে ভালো গিটার বাজায়, গানও ভালো গায়, কিন্তু সেটা নিয়েও রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। বেচারি শতরূপ বহু দিন ধরে ট্রোলড হয় এটার পরে। তো এই ট্রোলের বাজারে অনেকে কুণাল ঘোষ কেমন গেয়েছিলেন সেটা ভুলে গেছেন, কিন্তু আমি ভালো করে শুনেছিলাম। এবং তারপর একদম অবজেক্টিভ অ্যানালিসিস আমার, যে উনি যে গান সেটা শুনতে গেলে কিন্তু সেটা টর্চারেরই মতো। উনি যদি আজকে সত্যি সত্যি বলেন আমি প্রচণ্ড অহিংস, আর কিচ্ছু করব না, স্রেফ প্রতিবাদে শামীমের বাড়ির সামনে রবীন্দ্রসঙ্গীত গাইব, আমার ধারণা শামীম কিন্তু যথেষ্ট টর্চার বোধ করবেন, মানবাধিকার লঙ্ঘন হবে এবং তিনি সত্যি সত্যি রাজ্য ছেড়ে পালাবেন। এটা কিন্তু আর কি নয়, কারণ এই ঘটনার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে ওদের যে একটা আলাদা দর্শন আছে সেটাকে উনি সম্পূর্ণ সম্মান করেন, কিন্তু তারপরেও এখন সময় হয়ে গেছে নো ভোট টু তৃণমূল বা নো ভোট টু মমতা এই জাতীয় একটা স্লোগান তোলা। তো আমরা জানি নো ভোট টু বিজেপি বলে একটা জিনিস হয়েছিল, সেটা একটা অরাজনৈতিক বলবো না, অদলীয় সংগঠন সেটা করেছিল, স্লোগানটা তুলেছিল। তারা দলবল নিয়ে এখানে আসতে রাজি হবেন কিনা জানি না, কিন্তু ওনার এই দাবিটা উনি করলেন। কিন্তু এটা এখানে কেন বলছি আমি, উনি বললেন যে বর্তমান শাসক দল নানা রকম অত্যাচার ওর ওপরও কী করেছে, অনেকগুলো অত্যাচারের বিবরণ দিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে ওনার বাড়ির সামনে নাকি তারা গান করতো, সেটা একটা অত্যাচার হিসেবে উল্লেখ করেছেন। ফলে কুণাল ঘোষ যে গান গাইবেন সেটা গান গাইলে সেটা অত্যাচার হবে, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, সত্যি সত্যি শুভেন্দু অধিকারী এটা সমর্থনে কথা বলেছেন। আমি দরকার হলে ভিডিও দেখিয়ে দিতে পারি, এখানে দেখিয়ে আপনাদের বোর করব না, আপনারা আমার কথা এইটুকু বিশ্বাস করেন। তো এইটা গেল আমার চতুর্থবার হাঁ হওয়া। পঞ্চমবার যেটা হলো সেটা হলো উনি কিছু ছবি দেখালেন, সেগুলো দেখে আমি সত্যি সত্যি হাঁ হলাম। ছবিগুলো কি না, বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে তিনি দেখালেন যে বিক্ষোভকারীদের মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বয়ং, এরা সবাই উপস্থিত ছিলেন। সুজন চক্রবর্তী একটা চিঠি লিখেছিলেন
মুখ্যমন্ত্রীকে, সেখানে তিনি জানিয়েছিলেন যে এই শিক্ষকদের যেন চাকরি দেওয়া হয় এবং তারপরে এই শিক্ষকরা চাকরি পান, সেটা আন্দোলনের জন্যই হোক, মুখ্যমন্ত্রীর বিবেচনার জন্যই হোক, সে অন্য কথা। তারপরে এরা ফুল নিয়ে গিয়েছিলেন ফিরদৌস শামীমের কাছে। শামীম সেটা নিয়ে একটা পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তো এগুলো আমি স্পষ্ট দেখতে পাইনি, ধরে নিচ্ছি উনি সত্যি কথাই বলেছেন। যদি সত্যি বলে থাকেন, আমি চতুর্থবার হাঁ হলাম যে এরা লড়ছিলেন একটা দলের একদল শিক্ষকদের জন্য, তারপর হঠাৎ দল বদল করে ফেললেন। এরকম করা যায়? তো এটা হলো আমার পঞ্চমবার হাঁ হওয়া। এটা কিভাবে সম্ভব আমি বুঝলাম না। ষষ্ঠবার হাঁ হলাম, তারপর যখন দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটার পুরো একটা উত্তর দিলেন। উত্তরটা কি, এই যে প্রশ্নগুলো যেরকম করা যায় কিনা তার কোনো উত্তর দেননি। তিনি মোটামুটি যা বলেছেন সেটা হলো তিনি সত্যের পক্ষে, সেটা নিয়ে আমি পরে আসবো, কিন্তু সেটা আমার হাঁ হওয়ার কারণ নয়। তিনি বললেন প্রথম কথা তিনি 27 লক্ষ টাকা নেননি। তিনি নিলে তো পুরো ফি নিতেন, এই ফাঁকে তার ফিটাও জানা হয়ে গেল 55 লাখ টাকা, সেটা তিনি নেননি। এবং ওরা যদি প্রমাণ করতে পারে তিনি টাকা নিয়েছেন, তাহলে এসপ্ল্যানেডের মোড়ে তাকে বেত দিয়ে মারা যেতে পারে। তো সেইটা শুনে আমি পরের বার হাঁ হলো এবং সেখানেই শেষ না। তারপর বললেন যে যদি প্রমাণ না করতে পারে তাহলে তিনি নবান্নের কততম একটা তলায় উঠে, 27 ধরে নিচ্ছি, 27 তলায় উঠে কুণাল ঘোষকে ধরে 27 লক্ষ বার চড় মারবেন। এইটা শুনে আমি শেষবারের মতো হাঁ এবং ফ্ল্যাট হয়ে গেলাম। আমি ভাবতে পারছি না যে কুণাল ঘোষ নবান্নে কী করবেন, ওখানে তো উনি থাকেন না। যাই হোক, এইটা ইমাজিন করতে পারছি না, আমি ভিজুয়ালাইজ করতে পারছি না যে 27 তলায় উঠে কুণাল ঘোষকে উনি 27 লক্ষ বার চড় মারছেন। তো নম্বরগুলো বোধহয় আমি ভুল বলছি, 27-এর জায়গায় 17ও হতে পারে, কিন্তু চড় মারবেনটা বলেছেন। তো এইটা হলো আমার শেষবারের মতো হাঁ হওয়া। তো এই যে ঘটনাটা ঘটে গেল, একটা মর্মান্তিক ঘটনাকে ঘিরে এই যে জিনিসপত্রগুলো, এগুলোকে আপনারা কি বলবেন? ঠাট্টা? ঠাট্টা বললে ঠাট্টা, বাস্তব বললে বাস্তব। বাস্তব এখন এই জায়গাতেই পৌঁছেছে। তো এইটাতে আলাদা করে আর কিছু বলার নেই, খালি আমার খান2 প্রশ্ন থেকে গেছে। খান2 না, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে উকিলদের কাছে। উকিলরা একবার শিক্ষকদের পক্ষে লড়েছেন, তারপর এমনভাবে লড়েছেন, এমন দিকে গেছেন যেটা তাদের বিপক্ষে যাচ্ছে, সেটা তো শুনলামই। এবার আমি জানি যে উকিলদের এই ডাক্তারদের মতো এথিক্সের কোনো শপথ টপথ থাকে না, তারা ফ্রি, তারা মুক্ত মানুষ, যা খুশি করতে পারেন। কিন্তু তাতেও আমার বিস্ময় থামছে না। এথিক্স বলে তো সাধারণ মানুষের এথিক্স বলে তো একটা ব্যাপার আছে। এইগুলো তো দল বদলের সময় হয়। আজকে আমি ইস্টবেঙ্গল ছিলাম, সামনের বছর মোহনবাগানে সই করলাম। আইপিএলে নিলাম হয়, আজকে আমি কেকেআরে ছিলাম, কালকে আমি বেঙ্গালুরুতে ছিলাম। কিন্তু উকিলরা কি এটা করতে পারেন? একজন আসামির হয়ে তিনি ধরুন মামলা লড়ছেন, আজকে বলছেন যে আসামি নির্দোষ। আসামি নির্দোষ হয়ে গেল, তাকে সে ধন্যবাদও জানালো, তারই কৃতিত্ব উকিলের। তারপর তিনি আরেকটা ব্রিফ পেলেন যেখানে পাকে চক্রে ওই অভিযুক্ত, ওই আসামি আবার দোষী প্রমাণিত হবে। তো তিনি সেটা নিতে পারেন, আমি জানি না পারেন কি না। আবারও বলছি যে এমনি তাদের যেহেতু কোনো শপথ নিতে হয় না, ফলে তারা ফ্রি ইন্ডিভিজুয়াল। কিন্তু নৈতিকভাবে এটা কি করা যায়? আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা ব্যাপার আছে। আমরা একটা জিনিসের সঙ্গে জড়িত, তার গোপন খবর জানি, পরে সেটাকে ব্যবহার করে অন্য কোনো কাজে লাগাতে পারি না। তো সাধারণভাবে এটা প্রযোজ্য, উকিলদের কাছে কি এটা প্রযোজ্য নয়? এইটা আমার একটা বিস্ময়। 2 নম্বর বিস্ময়, মানে এটা কি ওনারা করতে পারেন, এটা একটা প্রশ্নও বটে। 2 নম্বর বিষয় এবং প্রশ্ন, তো সেটা হচ্ছে বিকাশবাবুর ফি নিয়ে। এবার উনি 55 লাখ টাকা ফি নেন, এতে সমস্যার কিছু নেই। আবারও ফ্রি ইন্ডিভিজুয়াল, তিনি নিতেই পারেন। এবং উকিলরা যে প্রচুর টাকা নেন এ নিয়ে বস্তুত কারো কোনো সন্দেহ নেই, এবং সেগুলো নিয়ে অনেকের অনুযোগও আছে। একটা ইংরেজি সিনেমা দেখেছিলাম, সেখানে জীবজগতের বিভিন্ন জীবজন্তুরা এবং পোকামাকড়, পাখি, কীট পতঙ্গ, এরা সবাই মিলে ঠিক করে যে মানুষের সমাজের যে বিভিন্ন রোল আছে সেগুলো তারা গ্রহণ করবে। তা কেউ ধোপা হচ্ছে, কেউ নাপিত হচ্ছে, কেউ শিক্ষক হচ্ছে, নানা জিনিস হচ্ছে। তা মশাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি কি হবে? তা মশা নির্দ্বিধায় বিনা বাক্যব্যয়ে বললো আমি উকিল হব। কেন সে উকিল হবে না, তাকে জিজ্ঞাসা করা হলো, সে খুব সহজে বলল যে রক্ত চোষার জন্য যা যা লাগে, নল হোক, সুঁড় হোক, সেগুলো আমার ইতিমধ্যেই আছে। কাজে আমার থেকে ফিট ক্যান্ডিডেট আর কেউ নেই। আমার যেটা চাই সেটা হলো পড়ার জন্য একটা সামলা আর একটা ব্রিফ কেস, তাহলেই আমি উকিল হয়ে যেতে পারবো। তা উকিলদের নিয়ে এই দুর্নামটা আমাদের আছে। এই দুর্নামটা আছে, তাতে সমস্যার কিছু নেই, এটা অপরাধ কিছু না। কিন্তু কথা হচ্ছে তিনি একটা বামপন্থী পার্টির সাংসদ,
এই পরিমাণে বিপুল টাকা যিনি রোজগার করেন তাকে নৈতিকভাবে বামপন্থী প্রার্থী কি বামপন্থীরা কি সদস্য পদ দিতে পারে? হয়তো পারে। সংসদে পাঠাতে পারে, তাও দেখা যাচ্ছে পারে। কিন্তু কথা হলো যে এইটা যদি পারে তাহলে আদানি আম্বানিকে সংসদে পাঠাতে সমস্যাটা কি? এই একটা বিস্ময়কর প্রশ্ন আমার সামনে আছে, হয়তো উত্তর পাওয়া যাবে না, কিন্তু প্রশ্নটা রইল। তৃতীয় প্রশ্ন হলো কুণাল ঘোষের সামনে। তিনি অনেক কিছু বললেন, একে গালাগাল দিলেন, তাকে গালাগাল দিলেন, রবীন্দ্রসঙ্গীত গাইবেন বললেন, কিন্তু তার দলের সরকার, প্রশাসন এবং সরকারের নিজস্ব অংশ না হলেও এসএসসি যে একটা প্রশাসনের অংশ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তার শীর্ষকর্তারা একটা প্রবল দুর্নীতিতে জড়িত। তাই একে তাকে গালাগাল না দিয়ে তিনি তো এসএসসিকে নিয়ে কিছু বললেও পারেন, সেটা নিয়ে কিছু বলেন না কেন? তা এই তিনখানা প্রশ্ন সবার শেষে আমার রইল। এর কোনো উত্তর পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে, সম্ভবত যাবে না, কিন্তু প্রশ্ন করতে তো দোষ নেই। তো ফলে প্রশ্নগুলো আমি করে রাখলাম। যারা দেখলেন এই ভিডিওটা, তারা যদি প্রশ্নগুলোকে ঠিকঠাক মনে করেন তাহলে তারা যথাস্থানে করতে পারেন। এবং যারা ভাবলেন যে এটা খুব হাস্যরসাত্মক, আবারও বলছি দোষটা আমার নয়। এই ঘটনা পরম্পরা যে ঘটে গেল সেটা এরকমই ঘটলো, তো আমার কিছু তো করার নেই, আমাকে বর্ণনা দিতে হলো। তো এই বর্ণনাটুকু দিয়ে এবং তিনটে প্রশ্ন করেই আমি আমার বক্তব্য আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। যারা দেখলেন তারা অবশ্যই গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।